আসসালামু আলাইকুম প্রবাসীর চোখে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আমি আমার আগের ভিডিওতে আমি বলছিলাম যে ইউরোপিয়ান যে আমেরিকান মিত্ররা আছে তারা আসলে কেন আমেরিকার এই ডাকে সাড়া দিল না এবার, মানে তারা কেন এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করলো না। এটা আমি চেষ্টা করব যে আমি একটা আমি কিছু অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট ইউরোপিয়ানদের, ওই প্রেক্ষাপটের ভিত্তিতে আমি জিনিসটা অ্যানালাইসিস করার চেষ্টা করব। সেটা হচ্ছে আসলে বিগত খুব অতীত, মানে হচ্ছে রিসেন্ট অতীতে যে যতগুলো যুদ্ধ আসলে ইউরোপিয়ানরা আমেরিকার সাথে যোগ দিছিল বা আমেরিকার সাথে গেছিল, ওটাতে কিন্তু আসলে ইউরোপিয়ানদের সরাসরি প্রত্যক্ষভাবে খুব বেশি কোনো লাভ হয় নাই, বরঞ্চ ইউরোপিয়ানদের কিন্তু ক্ষতি হয়েছিল আর কি। এই আমেরিকার ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করতে গেছে, যেমন ইরাকে গেছে, সিরিয়ায় গেছে, কিন্তু আসলে সত্যিকার অর্থে ইউরোপিয়ানদের কেন ওরকম খুব বেশি কোনো লাভ হয় নাই, এটার একটা অনেক বড় কারণ হচ্ছে যে, যেমন দেখেন, যখন ইরাক যুদ্ধ, মানে সিরিয়ার যুদ্ধটা আমি বলি, সিরিয়াতে যখন যুদ্ধ হইলো, যুদ্ধের পরপর যে পরিমাণে অভিবাসীর যে ঢল, মানে এই মাইগ্রেন্ট যারা ছিল ওই সিরিয়া থেকে যে পরিমাণে লোকজন আসলে পুরো ইউরোপে আসছে, এটা কিন্তু ইউরোপের পুরা পলিটিক্যাল হিসাব নিকাশ চেঞ্জ করে দিছে। ঠিক আছে, এটা তাদের ভিতরে একটা বিশাল ক্রাইসিস তৈরি করছে। যে যেমন জার্মানি একাই অনেকগুলা অভিবাসীরে, মানে অনেক মাইগ্রেন্ট রে, যে রিফিউজিদেরকে আশ্রয় দিতে হয়েছে। এবং এটা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের যে ইউ পার্লামেন্টও অনেক অনেক বৈঠক, অনেক রকম তর্ক বিতর্ক, এবং শেষ পর্যন্ত এই ঘটনা কিন্তু ওই যে ব্রেক্সিট যে হয়েছিল 2020-এ, ব্রেক্সিটের যে ছিল, মানে যখন রেফারেন্ডাম হলো, ওইখানেও কিন্তু এই রিফিউজিরা একটা অনেক বড় ভূমিকা পালন করছে, মানে এই রিফিউজি এই ইস্যুটা। তো আলটিমেটলি এবং আলটিমেটলি দেখা গেল যে ইউরোপিয়ানরা আমেরিকানের সাথে যোগ হয়ে তাদের তো আসলে খুব বেশি কোনো পলিটিক্যালও তো তারা লাভ লাভ হইতেছে না, ইকোনমিক্যাল খুব বেশি লাভ তো হইতেছেই না, সাথে সাথে পলিটিক্যাল লাভ হইতেছে না। কারণ কি? কারণ হচ্ছে ইকোনমিক্যাল লাভটাও কিভাবে হইতেছে না, যেমন এই যে রিসেন্ট যেমন রাশার সাথে যখন ইউক্রেন যুদ্ধটা হইলো, এটা কিন্তু আসলে মূলত পুরাটাই আমেরিকার কূট চালের কারণে এই বিষয়টা আজকে ওই মানে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা ওই জায়গাটাতে আসছে আর কি। ঠিক আছে, যেখানে নেটোকে আবার একটা ইনফ্লুয়েন্স দেয়া আর কি। ঠিক আছে, কিন্তু দেখেন আলটিমেটলি তার আগে পর্যন্ত কিন্তু পুরো ইউরোপিয়ানরা কিন্তু রাশিয়ার কাছ থেকে গ্যাস এবং তেল সবই নিত না। এবং সরাসরি যেমন জার্মানির নর্থ স্ট্রিম যে পাইপলাইন, ওখান থেকে আপনার গ্যাস, তারপর আবার তেল সরাসরি পাইপলাইন দিয়ে নিত, এবং এটা সস্তায় তারা গ্যাস এবং তেল পেত রাশিয়ার কাছ থেকে। ঠিক আছে, তো তাইলে এই যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে কি করতে হলো তাদেরকে? এই সবকিছু বন্ধ করে দিয়ে তাদেরকে চলে যেতে হলো মিডল ইস্টে, যে গ্যাস এবং তেল মিডল ইস্ট থেকে আনা শুরু করলো। এখন মিডল ইস্টও আবার যুদ্ধ। তাইলে আলটিমেটলি এই যে প্রতিটা ঘটনাতে তো এখানকার যে জীবনযাত্রা, মানে এখানকার যে ইনফ্লেশন, এই ইনফ্লেশন তো অনেক বাড়তেছে। মানে এই যুদ্ধরে ব্যাক করতে গিয়া আলটিমেটলি এই ইউরোপিয়ানদেরকে ওখানে ইনভেস্ট করতে হইতেছে, মানে টাকা ঢালতে হইতেছে, মানে ইনফ্লেশন অনেক বাড়তেছে, এবং এটা এখানকার পলিটিক্সে একটা ব্যাপক ভূমিকা পালন করতেছে। কারণ এখানে সরকার পতনের মতন ঘটনাও ঘটে। আচ্ছা, সবই তারা মাইনে নিছে, তারপরও বন্ধুর জন্য তারা যায়, তারা আগায় যায়, কোনো সমস্যা নেই। কিন্তু একদম লাস্ট হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প, উনি ক্ষমতায় আসার পরই উনি ইউরোপের যেইভাবে হুমকি দামকি দেওয়া শুরু করলো আর কি, যে আপনার বিভিন্ন রকমের ট্রেড, আপনার এমবার্গো দিবে, তারপরে ট্যাক্স দিবে, ট্যাক্সের প্রবলেম, জাপানরেও আপনার হুমকি দেয়, পুরো ইউরোপে হুমকি দেয়, ট্যাক্স মানে কথায় বললেই খালি ট্যাক্স দিবে, ওদিক দিয়ে আবার আবার নাকি গ্রিনল্যান্ড নিয়ে নিবে। ঠিক আছে, তো ইউরোপিয়ানরা তো অনেকটা ফেড আপ ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত কথাবার্তাতে আর কি। তো ইউরোপিয়ানরা এবার এই যুদ্ধের হচ্ছে সেই জায়গাটা, যে এক হচ্ছে যে অলরেডি হিসাব নিকাশ চলতেছে যে আমেরিকার যে সাম্রাজ্য, এই সাম্রাজ্য আর কতদিন টিকে, এটা নিয়ে অলরেডি হিসাব নিকাশ চলতেছে। ঠিক আছে, এবং ইউরোপিয়ানরা তো আর বোকা না। তারা যেমন 68-এ যেমন তারা বুঝতে পারছিল যে আমেরিকার এই ইকোনমির ধস আসন্ন, তারা যেমন তাদের সব স্বর্ণ উঠাই নিয়ে আসতে চাইছিল, তো ঠিক এরকম এখনো তারা বুঝতে পারতেছে যে এইবার যে ডোনাল্ড ট্রাম্প যে ভুল হিসাব নিকাশে ভুলভাবে যে যুদ্ধে আগাইছে, এই একটা যুদ্ধই যথেষ্ট হবে আমেরিকার সাম্রাজ্য পতনের জন্য। এটা তারা বুঝতে পাইরা তারা আগেই সাইড কেটে যেতেছে। তারা আর মানে ওই যে পতন, আমি আগেও বলছি যে পতন যখন একটা জাহাজ, যে ডুবন্ত জাহাজের প্যাসেঞ্জার কেউ হইতে চায় না। এবং এটা হয়তো একটু সময় লাগবে, কিন্তু এটা এখন খুবই আসন্ন। দেখা যাবে যে, কারণ ইউরোপিয়ানরা যদি আস্তে আস্তে চায়নার সাথেও যায়, আবার আস্তে আস্তে ঘেরা শুরু করে, হ্যাঁ আমরা বিজনেস করব, মানে চাইনিজ ঘরানার বিজনেস, চায়না, কারণ সরাসরি তো মানে গত 1 বছর আগে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট মাখো চায়নার সাথে দেখা সাক্ষাৎ করছে, এবং সে ব্রিক্সের ব্যাপারেও ফ্রান্সের আগ্রহ আছে। ঠিক আছে, মানে এই যে একটা মাল্টিপোলার হিসাব নিকাশ, এই হিসাব নিকাশ গুলো আপনাদেরকে বুঝতে হবে। যখনই আপনারা বুঝবেন, তখনই আপনারা দেখবেন এখানে সবাই সবার স্বার্থের জন্য সমস্ত কার্যক্রম করে আর কি। এখানে কেউ আবেগ দিয়ে কোথাও কোনো কিছুতে চলে না। তো যাই হোক, ধন্যবাদ।